যার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গ্রিস। ফের আর্থিক মন্দার শিকার হতে পারে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার ধাক্কা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে, যার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গ্রিস। গ্রিসের ঋণ সমস্যার ধাক্কা বিশ্ববাজারেও। এশিয়া জুড়ে শেয়ার বাজারে ধস নামল মুম্বাইয়ের শেয়ার বাজারে। সকালে সেন্সেক্স পড়ল 600 পয়েন্টের বেশি, নিম্নমুখী নিফটিও। বাজার খুলতেই সূচক নামল 150 পয়েন্টে। এদিকে ঋণ সংকট সামলাতে 6 জুলাই অবধি ব্যাংক বন্ধ রাখবে গ্রিস। টাকা তোলা ও টাকা সরানোর উপরেও নিষেধাজ্ঞা জারি হবে। এটিএমে মাত্র একদিনে 60 ইউরো পর্যন্ত টাকা তোলা যাবে। গ্রিসকে জরুরি ভিত্তিতে দেওয়া ঋণের মেয়াদ আরও বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। 30 জুলাইয়ের মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে $1.8 বিলিয়ন না দিতে পারলে ডিফল্টার ঘোষণা করা হবে গ্রিসকে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে গ্রিসের অর্থমন্ত্রী ভারোউফাকিস বলেছিলেন, এটা ইউরোপের অন্ধকারতম মুহূর্ত। この週末まで合意できなかった。このことは極めて残念だというふうに思っています。問題の情勢分析、そして対応に異論がないように。উল্লেখ্য, ঋণদাতারা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত গ্রিসের পেনশনভোগীদের পেনশন বন্ধ করে দেওয়া এবং কর বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা মানতে নারাজ ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী। কারণ বর্তমানে সে দেশে 1/3 মানুষ বেকার। জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলও এই অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য সে দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সোমবার এক বৈঠকে সামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের অভিযোগের কেন্দ্রবিন্দুতে বসুন্ধরা রাজে, বিপাকে বিজেপি। কংগ্রেস এবার ললিত মোদী ও বসুন্ধরা রাজের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলল। নীরব প্রধানমন্ত্রীকে স্বামী মৌনেন্দ্র নামে সম্বোধন করতে শুরু করল কংগ্রেস। ললিত গেট ইস্যুতে ফের বিস্ফোরক কংগ্রেস। ফের অভিযোগের কেন্দ্রবিন্দুতে বসুন্ধরা রাজে এবং ফের বিপাকে বিজেপি। কংগ্রেস এবার ললিত মোদী ও বসুন্ধরা রাজের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলল। ললিত গেটে টার্গেট এবার প্রধানমন্ত্রী। নীরব প্রধানমন্ত্রীকে স্বামী মৌনেন্দ্র নামে সম্বোধন করতে শুরু করল কংগ্রেস। দাবি, মৌনেন্দ্র প্রধানমন্ত্রী বিবৃতি দিন। প্রাক্তন আইপিএল চেয়ারম্যানের সঙ্গে বিজেপি হেভিওয়েটদের যোগাযোগ নিয়ে প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য। সব মিলিয়ে এক সুতোয় গেঁথে ধারাবাহিক নাম দিয়েছে কংগ্রেস। সোমবার সামনে এলো ধারাবাহিকের নতুন পর্ব, স্ক্যানারে রাজস্থানের ঢোলপুর প্যালেস। হালেই সেই প্যালেসে এই বিলাসবহুল হোটেল তৈরি হয়েছে। কংগ্রেসের দাবি, ঢোলপুর প্যালেস রাজস্থান সরকারের সম্পত্তি। প্রমাণ হিসেবে 1954 থেকে 2010 পর্যন্ত 6টি নথি সামনে এনেছে কংগ্রেস। বসুন্ধরার স্বামী আদালতকে দেওয়া হলফনামাও ওই 6 নথির মধ্যে রয়েছে। ঢোলপুর প্যালেসে লগ্নি করেছে নিয়ন্ত হোটেলের প্রাইভেট লিমিটেড। নিয়ন্ত হোটেল সংস্থায় অংশীদারিত্ব রয়েছে ললিত মোদী ও বসুন্ধরা রাজের পরিবারের। বসুন্ধরা রাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ সামনে আনলেও कांग्रेस निशाना आरो ऊपर है। वसुंधरा राजे और भगोड़ा ललित मोदी के बीच में लेन देन का रिश्ता रहा है। ललित मोदी और वसुंधरा राजे ने जबरदस्ती एक सरकारी संपत्ति को निजी जायदाद के रूप में बदला है। प्रधानमंत्री जी, स्वामी मौनेन्द्र जी जो बैठे हुए हैं, बताना चाहते हैं। प्रधानमंत्री নীরবতায় প্রশ্ন তুলেছে আম আদমি পার্টিও। সুষমা বসুন্ধরা ও স্মৃতি ইরানি ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখান দলের সমর্থকরা। भारतीय जनता पार्टी के 4 बड़े बड़े बहुत विशाल काय नेता शामिल हैं। बार बार लगातार भारतीय जनता पार्टी से अलग अलग मंचों से, अलग अलग माध्यमों से ये गुजारिश की जाती रही है कि इन सारे नेताओं को, इन चारों नेताओं को कोई भी नैतिक अधिकार नहीं अपने पद पे बने रहने का। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার বিতর্কে জেলের সর্বাধিক সুরক্ষিত এবং নিরাপদ কারাগার তিহার। দুই বিচারাধীন বন্দী তিহারের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালালো, যদিও এদের মধ্যে একজন ধরা পড়েছে পুলিশের জালে। এবার বিতর্কে তিহার। জেলে সর্বাধিক সুরক্ষিত এবং নিরাপদ কারাগার তিহার। দুই বিচারাধীন বন্দী এই তিহারের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালালো, যদিও দুজনের মধ্যে একজন পুলিশের জালে ধরা পড়লেও এখনো ফেরার আরো একজন। শনিবার রাতে 7 নম্বর জেলের দুই কয়েদি সবার অতর্কিতে কারাগারের দেওয়াল থেকে জেল সীমানা পর্যন্ত লম্বা সুড়ঙ্গ খনন করে চম্পট দেয়। রবিবার রাতে রোল কলের সময় এই দুজনকে অনুপস্থিত দেখে হঠাৎই টনক নড়ে যায় জেল কর্তৃপক্ষের। রীতিমতো হতচকিত হয়ে পড়ে জেল কর্তৃপক্ষ। জারি হয় অ্যালার্ট। তল্লাশি করতে গিয়ে খোঁজ মেলে সুড়ঙ্গটির। ইতিমধ্যে দিল্লি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ফেরার বিচারাধীন বন্দির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। তিহারে দেশের বহু হাই প্রোফাইল বন্দির বাস। 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঘেরা এই কেন্দ্রীয় কারাগারটি
কঠোর নিরাপত্তা বেষ্টনী টপকে কি করে দুজন গোটা এলাকা সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেল, এখন সেই নিয়ে চলছে গবেষণা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। 28শে জুন সমাপ্ত হলো 2 দিন ব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। 27শে জুন তারিখ এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তৈদু কমিউনিটি হলে শুরু হয়েছিল সম্মেলনের প্রথম দিনের অধিবেশন। 28শে জুন সম্মেলন শেষে 43 জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। সমাপ্তি হলো 2 দিন ব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। 27 তারিখ এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তৈদু কমিউনিটি হলে শুরু হয়েছিল সম্মেলনের প্রথম দিনের অধিবেশন। শেষ হলো নতুন কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে 28 তারিখ বিকেলে 5 ঘটিকায়। ত্রিপুরা রাজ্য সিআইটিইউ শ্রমিক সংগঠনের শাখা সংগঠন ত্রিপুরা রাজ্য ফার্ম শ্রমিক ইউনিয়ন সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে এবং সংগঠনের আন্দোলনের ধারাকে অব্যাহত রাখতে তৈদু দ্বাদশ শ্রেণী মাঠে 27 তারিখ অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কৃষিমন্ত্রী অগত দেববর্মা, সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দেবনাথ, এমডিসি গোলিন্দ্র দেববর্মা সহ একগুচ্ছ নেতৃবৃন্দ। ওই এলাকার শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় জাতি উপজাতি জনগণ ওই প্রকাশ্য জনসমাবেশে মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তৈদু কমিউনিটি হলে মন্ত্রী অগত দেববর্মা সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এই সম্মেলনে ত্রিপুরা রাজ্যের 11টি মহকুমা 225 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। সাথে বেঈমানি করেছে, তারা অপদার্থ, জিনিসপত্রের দাম তারা কমায়নি, মানুষের দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। কংগ্রেস দুর্নীতি করেছে, কংগ্রেস বেকারদের কাজের ব্যবস্থা করেনি। তাই আপনারা কংগ্রেসকে ভোট দেবেন না, কংগ্রেসকে সমর্থন করবেন না। আমি এসছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য। আমি ভারতবর্ষের সুদিন ফিরিয়ে আনবো, अच्छे दिन ले आएंगे मैंने। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষকে। কে তিনি? নরেন্দ্র মোদী। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী। আমরা কি লক্ষ্য করছি? যিনি বলেছিলেন জিনিসপত্রের দাম কমাবেন, গত লোকসভা নির্বাচনে 100 জন ভোটারের মধ্যে 100 জনের সমর্থন কিন্তু মোদী বা বিজেপি নেতৃত্বের সরকার তারা পায়নি। 100 জনের মধ্যে 30 জনের ভোট দিয়েছে মাত্র, বাকি ভোট চলে গেছে বিজেপির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে। মোদী তার যে দল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। সম্মেলন শেষে 43 জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। এর মধ্যে সম্পাদক রূপে মনোনীত হন প্রিয়লাল দেবনাথ এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন কানু ঘোষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে সিপিএম দলের এক বিধায়কের জাল হলফনামা দেওয়ার অভিযোগে বিধায়কের পদত্যাগের দাবিতে পথে নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালি। ত্রিপুরার শাসক সিপিআইএম দলের এক বিধায়ক এবার জাল হলফনামা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হলেন। এই বিধায়কের পদত্যাগের দাবি করে এবার পথে নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ, ত্রিপুরা রাজ্যের গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক কেশব দেববর্মা 2008 ও 2013 সালে বিধানসভা নির্বাচনের সময় দাখিল করা এফিডেভিট সম্পূর্ণ পৃথক দুটি তথ্য দাখিল করেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তাই এই বিধায়কের পদত্যাগ দাবি করে সোমবার বিকেলে আগরতলা এক বিক্ষোভ র্যালির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। র্যালিটি রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালির শুরুতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী প্রশ্ন করেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও রাজ্যসভা ও লোকসভা নির্বাচনে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দাখিল করেছেন। এর জন্য সীতারাম ইয়েচুরিও মানিক সরকার যদি স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করেন, কিন্তু ত্রিপুরা রাজ্যে সিপিএম দলের বিধায়কও যখন এই অভিযোগে অভিযুক্ত, তখন মানিক সরকার চুপ কেন? এই বিষয়ে সুশান্ত চৌধুরী আরও জানান, আগামী দিনেও কংগ্রেস দল আন্দোলন কর্মসূচি জারি রাখবে, প্রয়োজনে কংগ্রেস দল আইনের সাহায্য নিতে পারে বলেও জানিয়ে দেন। গোলাঘাটি কেন্দ্রের যিনি জনপ্রতিনিধি বামফ্রন্ট তথা সিপিআইএম দলে কেশব দেববর্মা,
রাজ্যবাসী অবগত হয়েছে যে বিগত দিনে যেটা আমরা দেখেছি, পার্থ দাস তিনি জালিম বা ফলস এসসি সার্টিফিকেট জমা দিয়ে 5 বছর বহাল তবিয়তে এমএলএশিপ করে গেছেন। ঠিক তেমনি কেশববাবু, যিনি 2008 এবং 2013 সালে গোলাঘাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ী হয়েছেন, উনি নমিনেশন সাবমিশনের সময় ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন। আজকে আমরা প্রশ্ন রাখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি নীতি কথার কথা বলেন, যিনি দিল্লিতে যখন বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি একই কেস রাজ্যসভাতে দাখিল একরকম তথ্য দিয়েছেন কন্টেস্ট করার সময়, লোকসভাতে কন্টেস্ট করার সময় আরেক রকম তথ্য দিয়েছেন। আজকে যদি সীতারাম ইয়েচুরি, মানিকবাবুরা সেই স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করতে পারেন, তবে ত্রিপুরা রাজ্যের গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মাকে কেন উনি বাদ দিচ্ছেন না বা পদত্যাগ করাতে বাধ্য হচ্ছেন না সিপিআইএম পার্টি বা সিপিআইএম দল বা মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার? আজকে তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা সংগঠিত করেছি এবং আগামী দিনে আমাদের দল সেটা ঘোষণা করেছে। আমরা এই আন্দোলন করব, প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব। এই প্রসঙ্গে উল্লেখ্য যে আগে বামফ্রন্টের শরিক আরএসপি দলের এক বিধায়ক পার্থ দাসকেও পদ হারাতে হয়েছিল জাল এসসি সার্টিফিকেট দিয়ে বিধায়ক হওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অনাথ ছেলে ও অনাথ মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের ভবিষ্যৎকে সাজিয়ে তুললেন আনন্দমার্গের মহারাজ। ঘটনাটি ঘটে চরিলাম আনন্দমার্গে। কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। অনাথ ছেলেটির বয়স যখন 6 বছর তখন থেকে আনন্দমার্গে জীবন শুরু করে, আর এখন তার বয়স 23 বছর। 23 বছরে পা দিয়ে নতুন জীবনে আরেকজন অনাথ মেয়ের সাথে নতুন জীবনে আবদ্ধ হয় রবিবার রাত্রিবেলা। তাদের নতুন জীবনে প্রবেশের জন্য শত শত ভক্ত এবং আচার্য অবধৃতে সাহায্য করে যান এবং আশীর্বাদও করে নতুন জীবন সুখী হওয়ার পরিকল্পনা করেন। আনন্দমার্গের স্বামী আচার্য শান্ত শুভানন্দ জানান, যখন ছেলেটির বয়স 6 বছর তখন সেই ছেলেটি আনন্দমার্গে আসে কারো সাহায্য নিয়ে। তার মূল বাড়ি ঝাড়খণ্ডের বাগমন্ডি জেলায়। তার কেউ ছিল না, কে বা কারা যেন আনন্দমার্গের নাম নথিভুক্ত করে দিয়ে চলে যায়। পরে আনন্দমার্গের মহারাজের দ্বারা তার নাম রাখা হয় সুব্রত দেব। ধীরে ধীরে বড় হতে লাগলো সে। শেষ পর্যন্ত আনন্দমার্গের সম্পূর্ণ আদেশ অনুসরণ করে সেই ছেলেটি আনন্দমার্গ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে। সেই ছেলেটির বয়স বর্তমানে 23 বছর। অন্যদিকে মেয়েটির বয়স ছিল 5 বছর। তার জন্মের পর সে বাবাকে দেখতে পায়নি। অভাবের সংসার। তার মা সেই মেয়েটিকে নিয়ে আগরতলায় কোনো এক বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতো, কিন্তু পরবর্তী সময়ে সেই মেয়েটিকে লালন পালন করার ক্ষমতা না থাকায় পরে বাধ্য হয়ে আনন্দমার্গের হাতে তাকে তুলে দিয়ে চলে যান। তারপর থেকেই সেই মেয়েটির নাম রাখা হয়েছিল প্রণতি দেবী। সেই মেয়েটির বয়স বর্তমানে 21 বছর। চরিলাম আনন্দমার্গ থেকে সে বড় হয়। মেয়েটি মাধ্যমিকে অনুত্তীর্ণ হয়। আনন্দমার্গের নির্দেশিকা রয়েছে, যদি ছেলে মেয়ে 18 থেকে 21 বছরে পা রাখে তাহলে তাদের মা বাবার সাথে যোগাযোগ করে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। আর যদি তাদের কোনো পরিচয় না পাওয়া যায় তাহলে ছেলে মেয়ের মা বাবার সম্পূর্ণ দায়িত্ব আনন্দমার্গের মহারাজ নেবেন। অনুরূপভাবে রবিবার সুব্রত দেব এবং প্রণতি দেবীর কোনো পূর্ব পরিচয় না পাওয়াতে সম্পূর্ণ দায়িত্ব মহারাজ নিয়ে তাদের নতুন জীবনে পদার্পণ করান। অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিবাহ হয়। ছিলেন মহারাজ আচার্য দীপ্তেনানন্দ অবধৃত, আচার্য গুরুদত্তানন্দ অবধৃত, অবধৃতাকানন্দ, কৃষ্ণদয়ানন্দ ছাড়াও কয়েকশো ভক্তরা। তাদের নতুন জীবন হওয়াতে দুইজনেই দারুণ খুশি। আনন্দমার্গে আসি খুব ছোটবেলায়, আমাদের কেউ ছিল না। সমস্ত দাদা দিদি যারা আছে আনন্দমার্গে তারা আমাদেরকে এনে পড়াশোনা করিয়েছেন, লালন পালন করিয়েছেন, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছেন। শিক্ষা দিক দিয়ে আমাদেরকে অনেক বড় করেছেন। আজ আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন আমাদের নিজেদের জীবন আমরা নিজে বুঝতে পারছি। একটা আবার নতুন করে নতুন জীবনে আমরা বাধিত হলাম, যাতে এই জীবনটা আমাদের অনেক সুখের হয়। আমাদের কোলে করে মানুষ করেছে, সবকিছু শিক্ষা দিয়েছে, পড়াশোনা থেকে সবকিছু শুরু করে এখন আমরা আমাদের নতুন জীবন শুরু করতে চলেছি। এই জীবনটা তোমার কাছে কেমন মনে হচ্ছে? ভালো কেমন লাগবে? জানা যায় এই প্রথম আনন্দমার্গে অনাথ ছেলে মেয়ের বৈপ্লবিক জাগৃতিতে বিবাহ অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বানরের আক্রমণে আহত 3 জন। হামলা হয় একাধিক পরিবারের উপর। বন দপ্তরের কর্মীরা দিশেহারা। ঘটনা কাঠালিয়া রেঞ্জ এলাকার দক্ষিণ মহেশপুর গ্রামে। এখন বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
কাঠালিয়া রেঞ্জ এলাকায় বানরের আক্রমণে 3 জন আহত, এছাড়া আরো একাধিক পরিবারে হামলা। বন দপ্তরের কর্মীরা দিশেহারা, এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ঘটনা কাঠালিয়া রেঞ্জ অফিস এলাকার দক্ষিণ মহেশপুর গ্রামে। কাকরি নদীর এপার ওপার জনবসতি বেশ কিছু পরিবারের বাড়িঘরে হামলা চালাচ্ছে গত 3-4 দিন ধরে বিক্ষিপ্ত 3-4টি শক্তিশালী বানরের গ্রুপ। হঠাৎ করে গাছ থেকে নেমে এসে লোকালয়ের চুপিসারে রান্নাঘরে ঢুকে খাবার নিতে উদ্যত হয়। বাড়ির মহিলারা শিশু কিশোরদের নজরে আসলেই চিৎকার চেঁচামেচি করতেই ঝাপটে ধরে আক্রমণ চালায়। গত 3-4 দিনে প্রচণ্ডভাবে আহত হয় দক্ষিণ মহেশপুর নারায়ণ পালের স্ত্রী মিলন রানী পাল, তার মাথায় সেলাই দিতে হয়েছে। অপরদিকে ঝর্ণা রানী পাল 2 নং কলোনি এলাকায় তার বুকে এবং হাতে কামড় দিয়েছে। এছাড়া কাকরি নদীর ওপারে নৃপেন্দ্র পালের বাড়িতে ঢুকে রাজেশ পাল নামে 13 বছরের এক কিশোর ছেলের বাম পায়ের মাংস কামড় দিয়ে দুর্বৃত্ত বানর পালিয়ে চম্পট দিয়ে গেছে। সোমবার সকালে খবর জানাজানি হতেই বন দপ্তরের রেঞ্জ অফিসার সুধীর চন্দ্র সরকারের নেতৃত্বে 6 জনের বন দপ্তরের একটি টিম কাঠালিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নিয়ে দক্ষিণ মহেশপুর আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। এদিকে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই সমস্ত বানরের তাণ্ডব বন্ধ না করলে মানুষ বন দপ্তরের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হবেন বলে অভিমত ব্যক্ত করে জোরালো দাবি তুললেন স্থানীয় বন দপ্তরের কর্মীদের কাছে। বনে গেছে গা, ওই গেছে গা, দূরাইয়া বানর করা একটা মোড়া আছে। আবার দুধ দেখছি চুলের উপর রাখি, চুলের উপর থেকে দুধ দেখছি নামাইয়া মানুষের মতন ফিয়ে ফিয়ে খায়। চিনি খাইয়ালা ডিবের তুন লইয়া, এই কিটা মুড়ি খাইয়ালা, এই যেটা থাকে ইটে ডিব্বা খুলে খুলে খাইয়া মানুষের মতন খাইয়া খাইয়া ফালাই ফালাই মেলা দিয়ে ফালাই ফালাই দৌড়া। দুয়ারা দেখি যে দুয়ার মধ্যে বইয়ের সাইয়ে গপ করে আমার কাপড় বেড়ে দিচ্ছি। আর কিটা এই যে মনে করেন ঘরে ঢুকছে হেবড়ি কাপড় ফেলার ধরছে অনেক কোন দৌড়ে গেছি। কত বড় বড় আছে, বড় আছে, বড় আছে কোনে দৌড়েছি। আমি কাটালে রেঞ্জ অফিসার। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আমরা একটা খবর পাইলাম যে একটা বানর নাকি গ্রামে গুঞ্জে 2টা মানুষটা কামড়াইতেছে, তাদের ঘর দরজার। কোন গ্রামে? এই মহেশপুর, দক্ষিণ মহেশপুর গ্রামে 2টা তাদের বিস্কুটের বউয়ের নেগা এবং ভাতের দেশ খেয়ে গেলা তরিতরকে নষ্ট করে, এবং বাইদি বাই কি মানুষও 3-4 জনের কামড়াইছে। এই কামড়ানোর খবর শুনে আমরা জানতে পারলাম যে হাসপাতালে রুগী আছে। হাসপাতালে গেলাম, আমার স্টাফ নিয়ে গিয়া হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তারবাবুর কথা বললাম, নার্সের কথা বললাম, কয় না প্রাথমিক চিকিৎসা বাড়ি ঘরে গেছে গা। এরপর আমরা সঙ্গে সঙ্গে আবার তাদের গ্রামে ঢুকলাম, তাদের বাড়ি বাড়িকে সান্ত্বনা দিলাম, রুগী দেখলাম, সবই দেখলাম, সত্যিই ঘটনা। কিন্তু বানরটারে এখন মতো নিজ চোখকে এখনও দেখতাম পেলাম না। তবে আমরা পদক্ষেপ নিতে আসি আমাদের স্টাফ সহকারে, এটা কি দেখতাম পারি কিনা এটার কোনো বনে দৌড়ানোর কোনো পদক্ষেপ নিতে পারি না, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আমরা এটা নজরে নেব। তবে আমরা এখন গ্রামের সঙ্গে আছি। এখন দেখার বিষয় বানরের উৎপাত বন্ধে দপ্তর কি জাতীয় ভূমিকা গ্রহণ করে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করার অভিযোগে সুভাষ দাস নামের এক লম্পট ব্যক্তির বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় গণডেপুটেশন দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে কৈলাসহর শ্রীরামপুর গ্রামে। কৈলাসহর শ্রীরামপুর গৃহবধূ সবিতা দাসকে 26শে জুন তারিখে রাত্রিবেলা কুড়ুল দিয়ে তার স্বামী আঘাত করায় তাকে প্রথমে কৈলাসহর RGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গৃহবধূর আঘাত গুরুতর হওয়াতে পরবর্তীকালে তাকে জীবিতে রেফার করা হয়। রবিবার শ্রীরামপুরে গ্রামে বাসিন্দারা কৈলাসহর মহিলা থানাতে গণডেপুটেশন প্রদান করে মহিলা থানার ওসি শিউলি দাসের কাছে। গ্রামবাসীদের অভিযোগ, সুভাষ দাস তার স্ত্রীকে মেরে যাবার সময় এলাকাবাসীদের হুমকি দেয় যে সাক্ষী দেবে তাকেও খুন করবে সে, তাই সুভাষকে পুলিশ গ্রেপ্তার করতে হবে। এই অভিযোগ পাওয়ার পর মহিলা থানার পুলিশ চণ্ডীপুর থেকে সুভাষকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে। আমরা থানাতে এসেছি যে সুভাষ দাসের স্ত্রী সবিতা দাসে কুড়াল দিয়া মাথায় 2টা আঘাত করছে। আঘাত করার পরে আমরা এলাকাবাসী নিয়ে এই হাসপাতালে RGM হাসপাতালে ভর্তি করা হয়। এখানে হাসপাতালে না রাখায় তারে আগরতলা পাঠানিয়েছে। আগরতলা পাঠানোর পরে আগরতলাও তারা রাখতে নারাজ, তারে গুয়াহাটি পাঠানোর লাগে। কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমরা পাঠানির চিন্তাধারা করি। এখন কিতা কর্ম হয়তো মারাও যেতে, অবস্থা খুব মর্মান্তিক অবস্থা। আমরা আইছি থানাতে যাতে এই মহিলারা এই অবস্থায় দুরবস্থায় বা নির্যাতনে না ভুগে,
এবং থানার সাহায্য নেওয়ার আইসি যে পুনরাবৃত্তি যাতে না হয় এই ঘটনাটি। থানার কাছে আইসি আমরা সেই নিরাপত্তা কিন্তু আজকে আমরা এখানে আইসি শ্রীরামপুর 1 নং ওয়ার্ডের পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিক্সা চালক সুভাষ দাস, সে তার স্ত্রীর উপর নৃশংসভাবে কুড়াল দিয়ে আঘাত করে মাথায়। সঙ্গে সঙ্গে তাকে কৈলাসহর হসপিটালে ভর্তি করার পরে এখান থেকে মাথা সিঁড়ি করে তাকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। জিবি হসপিটালে যাওয়ার পরে এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এলাকার মানুষ এই ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আছে। সেই সুবাদে উনি এলাকার নিরাপত্তার দিকটাও যাতে লক্ষ্য রাখেন, যাতে এই রকমের ঘটনা উৎসাহিত হয়ে অন্য কোনো স্বামী তার স্ত্রীর উপরে করতে না পারে, সেই ব্যাপারে আমরা মহিলা থানার ওসিকে আমরা ডেপুটেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জল নিয়ে কথা কাটাকাটির জেরে গুরুতর আহত হয় এক যুবক। ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন পাঁচনালিয়া এলাকায়। বর্তমানে ওই আহত যুবকের চিকিৎসা চলছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। জল নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে বিবাদ এবং তার জেরে গুরুতর আহত এক যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন পাঁচনালিয়া এলাকায়। ঘটনায় জানা যায়, পাঁচনালিয়া এলাকার যুবক মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় তার প্রতিবেশী বিল্লাল মিয়ার সঙ্গে। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পর বেলা 12:15 নাগাদ হঠাৎ বিল্লাল মিয়া ও তার ভাই ইদ্রিস মিয়া রাস্তায় আক্রমণ করে মোহাম্মদ নজরুল ইসলামের উপর। তাকে বেধড়ক মারধর করে তারা এবং পরে হঠাৎই নজরুলের মাথায় দায়ের কোপ বসায় বিল্লাল ও ইদ্রিস বলে অভিযোগ। নজরুলের ডান চোখের উপরে দায়ের কোপ লাগে। এতে চিৎকার করে গুরুতর আহত অবস্থায় বাড়িতে পালিয়ে আসে নজরুল। পরে বাড়ির লোকজন তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে এখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়া ও বিল্লাল মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। তারা চলে যাওয়ার পরে বিল্লাল নামের একটা ছেলে আমার বাড়ির পাশে, বিল্লাল, ওই ছেলেটা বাড়ি থেকে পুকুর পাড়ে, তার পুকুর পাড়ে আইসে সাইয়া কারণ আমারে বলে যে এসেই আমার নামে কি কইছে, আমি তোমার নামে কিছু কইছি না, তুমি সাক্ষী আনো। তখন সেই অলরেডি অনেকক্ষণ গালাগালি করার পর পরে চিনি দিয়ে কাটতে বই ধরবো, সে করবো টের পাইছে না, তোর কে আছে কাটতে কে চাইবো, এসে কইয়া উশৃঙ্খল খারাপ ব্যবহার করতেছে। করার পর আমি বাড়িতে গেছি, গিয়ে গোসল করে বাড়িতে গেছি। আমি রোজা রয়েছি, দেখো রোজার দিন ঝগড়া করাটা ভালো না। আমি যদি মরে যাই তুমি আমার দ্বারা, কারণ আমার বাড়ির শহরে একজিনগর পারকানা বেড়া হওয়ার কারণে আমি এখান থেকে ওইখানে গেছি, চলে গেছি। আমার এখানে আত্মীয় স্বজন কেউ নাই, তবে আমার পাশের বাড়ি একটা বাড়ি আছে, আমার টিলার উপরে বাড়িটা। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে আহত নজরুলের পরিবারের লোকেদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই থানাবাবুদের চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক চুরি খোয়াইতে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার চুরি হয় একই মুদি দোকানে। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে খোয়াই শহরে দুঃসাহসিক চুরি। তেলিয়ামুড়া, কল্যাণপুর এবং খোয়াইতে আরক্ষা দপ্তরকে চ্যালেঞ্জ জানিয়েই নিশি কুটুমরা একের পর এক চুরি সংগঠিত করছে। আর পুলিশ প্রশাসন, বিশেষ করে খোয়াই থানাবাবুরা বলছেন, আমরা কিডন্যাপ, পাচারকারী, ফেন্সিডিল আটক করব, নাকি নিশি কুটুমদের। রবিবার গভীর রাতে খোয়াই দুর্গানগর স্থিত ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মুদি দোকানে দরজা ভেঙে নিশি কুটুমরা নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক প্রণবকান্তি ঘোষ ক্ষোভের সুরে বলেন, বিগত কয়েক মাস পূর্বে দোকানের পেছনের দরজা ভেঙে নিশি কুটুমরা হাত সাফাই করে, কিন্তু পুলিশের অভিযোগ করতে গেলে খোয়াই থানাবাবুরা জানিয়ে দেন, পেছনের দরজা দিয়ে চুরি হলে ওনারা কিছুই করতে পারবেন না। তাই দোকান মালিক ক্ষোভের সুরেই জানালেন, সেদিন যখন চুরি হয় পেছনের দরজা দিয়ে, তখন পুলিশ কিছু না করলেও আজ তো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোরেরা সামনের দরজা ভেঙে চুরি করেছে। এখন দেখা যাক পুলিশ কি করতে পারে। তবে সোমবার যখন দোকান মালিক চুরির খবর পান, তখনই খোয়াই থানায় ফোন করে অভিযোগ জানান এবং লিখিতভাবে অভিযোগ জানানো হলেও খোয়াই থানাবাবুরা সঙ্গে সঙ্গে ছুটে যাননি, বরং বহু দেরি করে সেখানে যান। আর তাই দোকানের মালিকের পত্নীর ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের। কথা বলতে বলতে দোকান মালিক প্রণবকান্তি ঘোষ কান্নায় ভেঙে পড়েন। সেই সাথে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে যা বললেন আমাদের ক্যামেরায়। সব নিয়ে গেছে, তালা ভাঙছে, পারফিউম, যত বড় বড় ব্র্যান্ডেড মাল সব নিয়ে গেছে। আপনার দোকানে কি কিছুদিন আগে আবার চুরি হয়েছিল? 4-5 মাস আগে চুরি হয়েছিল। তখন পুলিশে কয় যে পিছন দিয়ে কাটছিল, তখন পুলিশে কয় আমরা কি পিছন পাহারা দেওয়া যেখানে সামনে দেশে এগিয়ে হয়, আমরা এটা দেখুন। এবার সামনে দেশ চুরি হয়েছে, দরজা আবার তালা টুলা সব বাইরে আছে। কদিন পরে পরে পুলিশ প্রশাসন কোনো নাই। আর পুলিশটা যেখানে কয় এখানে বলে ডিউটি থাকে, এখানে পোস্টে, অথচ পুলিশ এখানে কোনো ডিউটি থাকে না। হ্যাঁ, পাশের বাড়িও শব্দ পাইছে অনেক। এখানে একবারে পোস্ট, এখান থেকে একদম সারা তেমনি সারা লাইট এখানে আলো
সবসময় এর আগের কিছু পুলিশে কয় আমরা কি পিছন দিয়ে পাহারা দিব বলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় জমিয়ত উলেমা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য তথা সাংসদ বদর উদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে ইফতার সামগ্রী খেজুর বিতরণ করা হয় সোনামুড়া মহকুমার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলিতে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মমিন সহ অন্যান্যরা। সারা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যেও চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান। আর এই পবিত্র রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় জমিয়ত উলমার পক্ষ থেকে সারা ভারতবর্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও বিভিন্ন মসজিদগুলিতে বিতরণ করা হয় ইফতার সামগ্রী খেজুর। উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় জমিয়ত উলেমা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য তথা সাংসদ বদর উদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির সাথে ত্রিপুরাতেও 2 টন খেজুর অর্থাৎ 70 বস্তা খেজুর বিতরণ করা হয়। সোমবার জমিয়ত উলেমা হিন্দের পক্ষ থেকে সোনামুড়া মহকুমার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলিতে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী খেজুর। উপস্থিত ছিলেন রাজ্য জমিয়ত উলেমা হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মমিন, রাজ্য নেতৃত্ব মৌলানা ইয়াসিন সাহেব, শাহ আলম এবং আজিজুল হক সহ অন্যান্যরা। এদিন মহকুমা দাউধারানী মসজিদ প্রাঙ্গণে খেজুর বিতরণ শেষে এক সাক্ষাৎকারে সংগঠনের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মমিন বলেন, রমজান উপলক্ষে কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দ সারা ভারতবর্ষে জনসেবামূলক কাজ করে থাকে। কোথাও বস্ত্র বিতরণ করেন, কোথাও ইফতারি বিতরণ করেন, কোথাও ইফতার পার্টি হয়, বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। ত্রিপুরাতেও কেন্দ্রীয় জমিয়ত উলামা হিন্দ বদর উদ্দিন আজমল সাহেবের পক্ষ থেকে প্রায় 70 বস্তা খাজুর আমাদেরকে দান দিয়েছেন। আমরা এই 70 বস্তা খাজুর সারা ত্রিপুরা ধর্মনগর, কৈলাসশহর, কমলপুর, তেলিয়ামুড়া, খোয়াই, আগরতলা সহ আজকে সোনামুড়া বিতরণ করছি। এখন দাউদারানী মাদ্রাসাতে আসি। দাউদারানী মাদ্রাসাতে আমরা এখানে খাজুর প্রায় 10 কেজি খাজুর প্রদান করলাম। আজমলের মারফতে এসেছি যে উনি যিনি বদরুদ্দিন আজমল পার্লামেন্টের এমপি এবং জমিয়ত উলামা হিন্দ আসামের সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সদস্য। সমস্ত মানুষ গরিবের পাশে আছি, আমরা সমস্ত মানুষ দরিদ্রের পাশে আছি। দরিদ্রকে সেবামূলক একটু সেবা করার জন্য সেবা করার এই বার্তা দিতে আসেন। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আর্থিক মন্দার শিকার হতে পারে বিশ্ব